আসসালামু আলাইকুম। আমি আশিক রয়েছি আপনাদের সাথে। আজকে আমরা ম্যাথমেটিক্স 1 এর চতুর্থ চ্যাপ্টার বিন্যাস নিয়ে আলোচনা করব। তো বিন্যাস ব্যাপারটা যদি আমরা বুঝতে যাই, তো আমরা বিন্যাস শব্দটার মানেটাই বুঝি কি, বা সাজানো বা গুছানো এরকম একটা কিছু। আর এই বিন্যাসের সাথেই কিন্তু সমাবেশটা খুবই ঘনিষ্ঠভাবে জড়িত। তো আমরা এখন চ্যাপ্টার 4-এ যেটা করব এটা হচ্ছে বিন্যাস বা পারমুটেশন। আর তার পরবর্তী চ্যাপ্টারে আমরা সমাবেশ নিয়ে আলোচনা করব। তো বিন্যাস ব্যাপারটা বলতে যেই আমরা জানি যে কিভাবে সাজাতে হবে, একের পর এক সাজাতে হবে। তো এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমি বোর্ডে একটা সংখ্যা লিখি। তো এখানে আগেই লিখে রেখেছি ম্যাথমেটিক্স 1 চ্যাপ্টার 4 বিন্যাস। তো আমরা যদি বিন্যাস শিখতে যাই, তো মনে করি এ বি সি এই তিনটা হচ্ছে কি একটা পদ, আলাদা আলাদা তিনটা পদ বা তিনটা রাশি বা তিনটি শব্দ বা সংখ্যাও লিখতে পারি। আমরা যে কোনো কিছু লিখতে পারি। তিনটি এ বি সি তিনটি সংখ্যা। এই সংখ্যা তিনটাকে যদি আমরা একটু সাজাতে পারি বা এরা নিজেদের মধ্যে বারবার সাজাতে পারি, তো ওই বিষয়টাকে বিন্যাস বলা হয়। তো আমি এখন এখানে আপনাদেরকে একটু বিন্যাস বা সমাবেশের বিষয়টা কি একটু বুঝিয়ে দিই, দেন তারপরেই আমরা আমাদের আলোচনা যে বিন্যাসে চলে যাব। তো মনে করেন এখানে এ বি সি ডি ই, এখানে কি 5টা ওয়ার্ড রয়েছে বা 5টা শব্দ রয়েছে। তো এই 5টা শব্দ বা সংখ্যা থেকে যদি আমরা যে কোনো তিনটাকে বেছে নেই, মনে করলাম আমরা এ বি সি এই তিনটাকে বেছে নিলাম, এ বি সি। তো এই বেছে নেওয়াটা হচ্ছে কি সমাবেশ। এই যে আমরা 5টা থেকে 3টা, সহজ ভাষায় আপনাদেরকে বলতেছি, 5টা থেকে 3টাকে আমরা বেছে নিলাম, এইটা হচ্ছে সমাবেশ। এখন যদি আমরা এই তিনটাকে সাজাই, তো এই সাজানোর বিষয়টাই হবে বিন্যাস। তো এইটা কি আমরা এখন এখানে বুঝিয়ে দিই। তো এখানে হচ্ছে কি তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যাকে এখন আমরা দেখব যে নিজেদের মধ্যে বারবার বা এগুলার অবস্থান পরিবর্তন করে কতবার সাজানো যায়। এই বিষয়টাকে যদি আমরা বুঝতে পারি বা লিখতে পারি, তাহলেই আমরা কি করব, এই যে বিন্যাসটা সম্পূর্ণরূপে বুঝতে পারবো। তো এখানে প্রথমে রয়েছে কি এ বি সি। তো এখন এগুলাকে আমরা নিজেদের মধ্যে সাজানোর চেষ্টা করব। তাহলে প্রথম ধাপেই রয়েছে এ বি সি, এই হচ্ছে এটার একটা রূপ যেটা আমরা প্রথমে একবার সাজাতে পারছি। এখন যদি আমরা এ কে সামনে রাখি, এখানে আছে বি সি, সিটাকে সামনে আনলাম আর বিটাকে পিছিয়ে নিয়ে নিলাম, তাও কিন্তু আমাদের এক প্রকারের সাজানো হয়ে গেল। এখন আছে কি বি, এখন যদি বিকে আমরা সামনে আনি তাহলে এ আর সি, তাহলে এ সি। আবার যদি বি সামনে থাকে তাহলে সি আগে নিয়ে আসি আর এ পরে নিয়ে আসি। এই হয়ে গেল দুইটা ধাপ। এখন যদি আবার আমরা সিকে সামনে নিয়ে আসি তাহলে সি থাকে কি এ বি, এ বি। আবার যদি আমরা সিকেই সামনে রাখি তাহলে বি এ। এটা একটা মিল বিন্যাস, অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন যে আমরা এ কে সামনে রেখে পরবর্তী দুইটাকে স্থান পরিবর্তন করলাম, আবার বি কে সামনে রেখে পরবর্তী দুইটাকে স্থান পরিবর্তন করলাম, আবার অনুরূপভাবে সি কে সামনে রেখে আমরা পরবর্তী দুইটাকে স্থান পরিবর্তন করলাম। তো এইখানে দেখেন যে আমরা এ বি সি এই তিনটা সংখ্যাকে আমরা কতভাবে সাজাতে পারছি। দেখা যাচ্ছে যে এখানে 3 3 6 মোট 6ভাবে সাজাতে পারছি। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 3 ফ্যাক্টোরিয়াল। কারণ হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল মানে কি আমরা জানি, যদি 4 ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে 4 থেকে ওটার 1 পর্যন্ত গুণ, যদি 3 থাকে 3 থেকে ওটার শেষ সংখ্যা পর্যন্ত গুণ, অবশ্যই শূন্য বাদে কিন্তু। তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 × 2 × 1 = 6। তার মানে এখানে আছে কি তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যাকে আমরা 6ভাবে আলাদা আলাদা সাজাতে পারি। তো ওইটাকে যদি আমরা সম্পূর্ণরূপে 3 ফ্যাক্টোরিয়াল লিখি তাহলে এটার মান আছে কত 6। আর এইখানেও আমরা ফিজিক্যালি এটা সাজিয়ে দেখলাম যে এটার মান আসে 6টা। তাহলে আমরা বুঝলাম যে বিন্যাসটা কি। আর সমাবেশটা হলো যে এই 5টা থেকে আমরা এই তিনটাকে বেছে নিলাম, এই বেছে নেওয়াটা হচ্ছে কি সমাবেশ। এইটুকু হচ্ছে যে আপনাদেরকে বোঝানোর জন্য, এটা বইয়ের কোনো ভাষা নয়। তো এখন আমরা এটা এখানে যদি 4টা সংখ্যা থাকতো, এ বি সি ডি ই 4টা থাকতো, তাহলে এটাকে আমরা লিখতাম কি, যদি 4টা থাকতো
তাহলে লিখতে পারতাম 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার চারটাকে নিজেদের মধ্যে সাজানোর উপায়গুলো কী কয়টা হতো? তাহলে দেখি এখানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে হতো কত? 24। যদি এখানে চারটা সংখ্যা থাকতো, মনে করেন এ বি সি ডি ই, এ বি সি ডি, এখানে যদি এই চারটা সংখ্যাকে যদি আমরা ফিজিক্যালি সাজাই, তাহলে এটার এই রকমভাবে মিল বিন্যাস হবে কয়টা? এরকমভাবে আমরা 6টা ভাবে বিন্যাস করতে পারবো। তাহলে আমরা বুঝলাম যে তিনটা সংখ্যাকে সাজিয়ে এই ফরম্যাটটা বুঝলাম, আর এটা কিভাবে লিখতে হয় ওইটাও বুঝে নিলাম। এখন আমরা আসি পরবর্তী ধাপে, যে বিন্যাসের যেই মেইন থিমটা রয়েছে বা যেই সূত্রগুলো আছে আমাদেরকে ওইগুলো অবশ্যই জানতে হবে। আর হ্যাঁ, অবশ্যই বলে দেই, এই ক্লাসটাতে কথা হবে বেশি, কাজ একটু কম হবে, কারণ হচ্ছে বিন্যাস ব্যাপারটা খুব ইজি। যদি আপনি বুঝতে পারেন এবং আপনি অঙ্কগুলা যদি একটু করেন, তাহলে আপনি কখনই চাইবেন না যে বিন্যাসের অঙ্কগুলা পরীক্ষার সময় আপনি মিস করেন। তো এই বিন্যাস বিষয়টা বোঝানোর জন্য একটু কথা বেশিই বলতে হবে, তা না হলে এখানে বুঝবেন না, কারণ হচ্ছে এখানে বোঝার বিষয়টাই বেশি। তো এখন মনে করেন এখানে এ বি সি ডি ই, এখানে মনে করলাম আমরা 5 জন সদস্য রয়েছে, বা এখানে 5টা পদ রয়েছে বা 5টা সংখ্যা রয়েছে, যাই হোক না কেন। তখন এইখানে 5 জন থেকে যদি আমরা 3 জনকে নেই, তাহলে থাকে কয়জন? আমাদের 2 জন। এখন 3 জনকে মনে করুন আমরা ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করব। তাহলে একটা হচ্ছে প্রধান ক্যাপ্টেন, তারপর হচ্ছে কি সহকারী ক্যাপ্টেন, তারপরে হচ্ছে কি হিসাব রক্ষাকারী বা এরকম একটা কিছু, বা 3টা পদ। আমরা 3 জনের জন্য 3টা পদ নিয়ে নিলাম, ক্যাপ্টেন, সহকারী ক্যাপ্টেন আর হচ্ছে সেক্রেটারি। আমরা 3টা পদ 3 জনকে দিব। এখন এই 3 জনকে আমরা ফিক্সড করে নিলাম যে এ বি সি, এই 5 জন থেকে আমরা এ বি সি এই 3 জনকে 3টা পদ দিব। এখন একে যদি আমরা ক্যাপ্টেন দেই, তাহলে এর পরবর্তী যে সংখ্যাগুলো থাকবে ওইগুলার পরে যে 4টা সংখ্যা থাকবে, এই 4টা থেকে সহকারী ক্যাপ্টেন দেওয়ার সম্ভাবনা কত? তো এইটা যদি আমরা একটু বুঝতে পারি, তো প্রথমেই আমরা মনে করলাম একে ক্যাপ্টেন দিলাম, বা এখানে আমরা নির্দিষ্ট করলাম না কাকে কোন পদটা দিলাম, ঠিক আছে? এখানে যে কোনো 5টা থেকে আমরা যে কোনো 3 জনকে 3টা পদ দেব। তাহলে এইখানে যদি আমরা একে 3টা পদ দেই, একে যদি ক্যাপ্টেন দেই, তাহলে আমাদের এর সামনে একে যদি 3টা পদ দেই, এর সামনে থাকে কয়টা পদ? 4টা পদ। তো এটাকে একটু এখন লিখে নিই। তাহলে এ থাকে কি বি সি ডি ই, 4টা পদ। এখন আমার মনে হলো না, আমি এ কে ক্যাপ্টেন দিব না, আমি বি কে ক্যাপ্টেন দিব। যদি আমি বি কে ক্যাপ্টেন দেই, বি কে ক্যাপ্টেন দিলে থাকে কি এ সি ডি ই। বি কে ক্যাপ্টেন দিলে বির সামনে কয়টা পদ থাকে? 4টা পদ থাকে। যদি আমরা এ কে ক্যাপ্টেন দেই, তাহলে এর সামনেও 4টা পদ থাকে। অনুরূপভাবে যদি আমরা সি কে ক্যাপ্টেন দিতে যাই, সি কে ক্যাপ্টেন দিলে তাকে কি এ বি ডি ই, এই 4টা পদ সি এর সামনে থাকে। মানে সি যে কোনো 4টার একটা হতেই পারে। তারপরে যদি আমরা এটা মুছে দিই, তারপরে যদি আমরা ই কে ক্যাপ্টেন দিতে যাই, ই কে ক্যাপ্টেন দিতে, তাহলে থাকে কি এ বি সি এবং ডি, এই 4টা পদ। এখন দেখতে পাচ্ছি যে আমাদের মোট পদ সংখ্যা কয়টা? মোট পদ সংখ্যা হচ্ছে আমাদের 5টা। এখন 5টা থেকে যদি আমরা যে কোনো একটাকে, দেখলাম এ কে বি কে সি ই, ডি লিখি নাই, যদি আমরা ডি কে ক্যাপ্টেন দেই, তাহলে ডি কে ক্যাপ্টেন দিলে ডির সামনেও কিন্তু আমার 4টা পদই থাকবে, এ বি সি আর হচ্ছে ই। তাও আমার কি থাকলো? 5টা পদ থেকে যদি আমরা একটা পদকে ক্যাপ্টেন দেই, তাহলে আমার প্রত্যেকটার সামনে 4টা করে পদ থাকলো। তাহলে এটা আমরা লিখতে পারি 5 ইন্টু, তো 5, তার মানে পঞ্চম পদটা হচ্ছে কি এ অথবা বি অথবা সি অথবা ই অথবা ডি। আপনারা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। তো এই পঞ্চম থেকে আমরা পঞ্চম যে কোনো একটাকে ধরতে পারি, এ বি সি ডি ই, যে 5টা থেকে যে কোনো একটাকে আমরা ক্যাপ্টেন পদে নির্বাচন করতে পারি। তো যদি নির্বাচন করতে পারি, তাহলে প্রত্যেকটার সামনে
কয়টা করে অপশন থাকে ক্যাপ্টেন হওয়ার? 4টা করে অপশন থাকে। তাহলে ওটাকে আমরা গুণ করে দেই 4 ইন্টু, এখন যদি আমরা একে মনে করলাম আমরা একে ক্যাপ্টেন দিয়েই দিলাম, তাহলে যদি আমরা বিকে বা ইকে সহকারী ক্যাপ্টেন দিতে চাই বা ডিকে বা ইকে বা সিকে যে কোনো একটাকে আমরা সহকারী ক্যাপ্টেন দিতে চাই, তাহলে কিন্তু আমার কি একটা পদ কমে যাবে। মনে করলাম আমরা বিকে সহকারী ক্যাপ্টেন দিব। তো বিকে যদি আমরা সহকারী ক্যাপ্টেন দেই তাহলে আমাদের সামনে কয়টা পদ থাকবে? 3টা পদ থাকবে, যেটা এ কিন্তু আমাদের এখন ফিক্সড যে একে আমরা কি করে দিলাম? ক্যাপ্টেন করে দিলাম। এখন আমরা বিকে সহকারী ক্যাপ্টেন করব। তো যদি বিকে সহকারী ক্যাপ্টেন করতে যাই তাহলে বির সামনে কয়টা পদ থাকে? সি ডি ই। অনুরূপভাবে যদি ডিকে করতে যাই, ইকে করতে যাই, প্রত্যেকটার সামনেই কিন্তু আমাদের 3টা পদ থাকে। তাহলে এটাকে এখন আমরা গুণ করে দেই 3। এখন পরবর্তীতে যদি আমরা আরও একটা পদ নিতে যাই, যদি আমরা সেক্রেটারি নির্বাচন করতে যাই তাহলেও কিন্তু আবার একটা পদ কমে যাবে, তাহলে ওটার সামনেও কিন্তু আবার 2টা পদই আমাদের থাকবে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3। তো এইটার রেজাল্টটা যদি আমরা বের করতে যাই তাহলে এখানে ইকুয়াল দিয়ে আমরা গুণ করে দিলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে 60। তো এখন এইটাকে যদি আমরা লিখতে যাই, এটার ফরম্যাটটা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 5p3। এই পিটার মানিটা কি? এই পিটার মানিটা হচ্ছে পারমুটেশন, মানে হচ্ছে কি বিন্যাস। এটাকে লিখতে পারি আমরা 5p3। তো এটা কিভাবে লিখতে পারলাম? এখন আমরা জানি, বা এই বিষয়টা এখন আপনাদেরকে নতুন জানতে হবে, যে এইখানে রয়েছে কি, উপরে দিলাম কি 5 পি আর নিচে দিলাম আমরা কি 3। এর মানে এই হলো যে এখানে যদি আমার 5 উপরে থাকে আর নিচে যদি 3 থাকে তাহলে 5 থেকে পরবর্তী 3টা পদের গুণফল বের করতে হবে। আমি আবার একটু বুঝিয়ে দেই, উপরে যেটা থাকবে ওইটার গুণ সংখ্যাটা হবে নিচে যেই কটা পদ আমাদের থাকবে। তো এটা আরেকটু বুঝিয়ে দেই, যদি এখানে থাকে আমাদের 6p4 থাকে তাহলে এটাকে আমরা কি করব? আচ্ছা, তার আগে এটা লিখি, তাহলে 5p3, তার মানে হচ্ছে 5 থেকে নিচে আছে কত? 3টা পদ, তার 5 থেকে 3টা পদ আমাদের গুণ হবে। তাহলে এখানে হবে 5 ইন্টু 4 ইন্টু 3, তাহলে 3টা পদ হয়েছে 1 2 3। এই 3টা পদ আমরা পাইলাম, মানে 3টা পদের গুণফল। এখন যদি এটা 6p4 থাকে তাহলে এটা কি হবে? মানে 6 থেকে সামনের দিকে 4টা পদের গুণফল। 4টা কেন? নিচে আমাদের আছে কত? ইন্ডিকেট করতেছে 4, তাহলে এখানে হবে কি 4। তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, এখানে 1 2 3 4, 4টা পদ হয়ে গেল। তাহলে এটাকে লিখতে পারি আমরা কি 6p4। তো এই বিষয়টাকে যদি আমি আরেকটু ক্লিয়ার করতে যাই তাহলে আমি এইভাবে লিখতে পারি, মনে করি এখানে ঢাকা থেকে আপনি বরিশালে যাবেন, তাহলে এখানে লিখি বরিশাল লিখলাম। ঢাকা থেকে আপনি সরাসরি বরিশালে যাবেন, কিন্তু কথা হলো ঢাকা থেকে বরিশাল যাওয়ার অনেকগুলা পথ আছে, কিন্তু মাঝখানে একটা পথ মনে করলাম মাওয়া। এই 3টা, এখন ঢাকা থেকে মাওয়া হয়ে বরিশাল যাওয়ার পথগুলো আমরা নির্ণয় করব, বা এই জিনিসটা দিয়েই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন মনে করলাম যে ঢাকা, এই দিক দিয়েও ঢাকা থেকে মাওয়া যাওয়া যায়, আবার উপর দিয়েও যাওয়া যায়, আবার মাঝখান দিয়েও যাওয়া যায়। এখন ঢাকা থেকে মাওয়া যাওয়ার রাস্তা রয়েছে কয়টা? 3টা। এটাকে আমরা নামকরণ করে দিই এ বি সি, নামকরণ করে দিলাম মাওয়া। ঢাকা থেকে মাওয়া যাওয়ার রাস্তা 3টা। এখন মাওয়া থেকে বরিশাল যাওয়ার রাস্তা মনে করলাম আছে আমরা 4টা, তাহলে এটাকে দিলাম 1 2 3 হচ্ছে 4, এটাকে আমরা 1 2 3 4 দিয়ে আইডেন্টিফাই করে দিলাম। এখন এইখানে দেখেন যে যদি এ কে আমরা প্রথম পদ ধরি তাহলে
এই এর নাম্বার যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়ে যদি আমরা বরিশাল মাওয়া হয়ে যেতে পারি তাহলে আমরা কয়টা পথ পাই? তাহলে পথ পাই আমরা A1, তার মানে কি এর সামনে A1 দিয়েও আমরা মাওয়া হয়ে যেতে পারবো। তারপরে আছে কি A2, A3, A4। আশা করি বিষয়টা আপনারা বুঝতেছেন। এখানে যদি আমরা প্রথম এ রাস্তাটা ধরি, এই রাস্তা দিয়ে আমরা মাওয়া পৌঁছালাম, মাওয়া পৌঁছানোর পর আমরা যে কোনো একটা রাস্তা দিয়ে বরিশাল যেতে পারি। কারণ যদি আমরা মাওয়াতে পৌঁছাতে পারি এই এ রাস্তাটা দিয়ে, তাহলে আমাদের হাতে কটা 4টা অপশন থাকলো, আমরা যে কোনো রাস্তা দিয়ে মাওয়া পৌঁছাতে পারবো। তার মানে কি এইখানে আমরা এ থেকে আমাদের 4টা অপশন খালি আছে, যেটা দিয়ে আমরা যে কোনো ওয়েতে বরিশাল যেতে পারি। তো এই বিষয়টাই হচ্ছে যে এইখানে আমরা একটা ক্যাপ্টেন নির্বাচন করব। ক্যাপ্টেন নির্বাচন করার জন্য আমার সামনে 4টা পথ থাকলো, ওইটাকে আমরা কি গুণ করে দিলাম। এখন যদি এখানে আবার আমরা বি রাস্তা দিয়ে যাই তাহলে আমাদের কিন্তু বি রাস্তা দিয়ে আমরা মাওয়া ঠিকই পৌঁছাতে পারবো, যেহেতু আমাদের ওয়ে আছে। যদি মাওয়া পৌঁছানোর পরে আমাদের অবশ্যই আবার 4টা রাস্তা B1, B2, B3, B4। এখানে হচ্ছে এই 4টা রাস্তা আমরা পেলাম যে বি এর জন্য। অনুরূপভাবে যদি আমরা সি নির্বাচন করতে যাই তাহলে সি দিয়ে যাই C1, C2, C3, C4। এখানে আমরা কি তাও আমাদের সি এর সামনে কয়টা ওয়ে থাকলো? 4টা ওয়ে থাকলো। এই বিষয়টাই হচ্ছে যে এখানে যদি আমরা এ কে ক্যাপ্টেন দেই বা বি কে ক্যাপ্টেন দেই বা সি কে বা যে কোনো একটা কি ক্যাপ্টেন দেই না কেন, 5টা পদ থেকে একটা ক্যাপ্টেন নিয়ে নিলেই আমাদের তার সামনে শুধুমাত্র 4টা অপশন থাকে, যেই 4টা অপশন দিয়েই আমরা আবার অন্য কোনো পদ নির্ণয় করতে পারবো। তো ওই বিষয়টা কি এখানে আমরা বোঝানোর চেষ্টা করছি। ঢাকা থেকে মাওয়া যাওয়ার কয়টা পথ? তাহলে এখানে থাকে কত আমাদের 4, 4, 4, তাহলে 3, 4, 12টা পথ থাকলো। আর এইখানে মোট হচ্ছে কত আমাদের 3টা পথ, তাহলে 3 × 4 তাহলে হয় কি 12। আর এটাকে এখন দেখতে পাচ্ছি আমরা কি 12টা পদ পেয়ে গেলাম। তো এই বিষয়টাই এখন আশা করি আপনারা বুঝতে পারেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওর ডিসক্রিপশন থেকে ফেসবুক পেজ এবং গ্রুপে অবশ্যই জয়েন দিয়ে নেবেন এবং যে কোনো সমস্যা হলে পোস্ট করবেন। পুনরায় অন্য ভিডিও তৈরি করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে বিন্যাসটা কি বা বিন্যাসটা কিভাবে কাজ করে। তো এখন আশা করতেছি যে আমরা এই বিন্যাসের যে বেসিক জিনিসটা রয়েছে এটা বুঝতে পারছি। তো যদি আমরা আরেকটু বুঝতে যাই, এখন এইখানে মনে করি আমরা A, B, C, D, E, F, G 3টা 7টা H, I, J। এখানে মনে করলাম যে আমরা 10টা শব্দ রয়েছে। এই 10টা শব্দ থেকে আমরা যে কোনো 3টা শব্দকে নিয়ে এদের বিন্যাস করার পদ্ধতিটা জানতে পারবো বা বিন্যাস করার যে সংখ্যাটা রয়েছে ওটা জানার চেষ্টা করব। তো এখানে রয়েছে কি আমাদের টোটাল রয়েছে 10টা সংখ্যা, 3, 6, 9, 10টা সংখ্যা। এই 10টা থেকে আমরা যে কোনো 3টা কিন্তু নিতে পারি। আমরা A, B, C যে কোনো 3টা নিতে পারি, D, E, F, G, E, H নিতে পারি, বা D, F, G, H যে কোনো একটা 3টা আমরা নিতে পারি। তো এই 3টাকে যদি আমরা লিখতে যাই তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি, এখানে টোটাল পদ সংখ্যা হলো কত 10। আর 10কে যদি আমরা 10p3 করে দিই আমরা যে কোনো 3টা সংখ্যার সাজানোর বিন্যাসটা দেখতে পারবো। তাহলে এটাকে এখন আমরা কি করব, 10 × 9 × 3। এখানে হচ্ছে কি 10p3 এর মানিটা হচ্ছে কি 10 থেকে পরবর্তী 3টা পদের গুণফল। এখানে শুধু 10 এর বেলায় না, এখানে উপরে যেইটা থাকবে ওইটার গুণ সংখ্যাটা হবে নিচে যেই সংখ্যাটা ইন্ডিকেট করবে ওইটার সমান। তো এইখানে যদি থাকতো 11p4 তাহলে এটা কি হতো, আপনারা অবশ্যই আন্দাজ করতে পারতেন যে 11 থেকে সামনের দিকে 4টা পদের গুণফল। আবারও বলে দেই 11p4 এটার মানে হচ্ছে 11 থেকে সামনের দিকে 4টা পদের গুণফল। তাহলে এখানে দেখব কি 11 × 10 × 9 × 8, তাহলে 4টা পদ হলো। এখানে যে কোনো কিছু থাকতে পারে, এখানে 5 থাকতে পারে, 6 থাকতে পারে, তাহলে এখানে সংখ্যা কিন্তু বাড়বে, আরও 2টা 3টা করে বাড়তে থাকবে। তো এই বিষয়টা হলো বিন্যাসের লেখার নিয়মটা। তো
তো এখন আমরা বিন্যাসের যে সূত্রগুলো রয়েছে ওই সূত্রগুলোর দিকে চলে যাওয়ার চেষ্টা করি। আমরা বোর্ডটা ক্লিন করে নিলাম। এখন যদি আমরা এখানে লেখা দেখি 100p4, আমরা কোথাও লেখা দেখলাম 100p4, এর মানিটা কি? এর মানিটা হচ্ছে যে 100 থেকে সামনের দিকে যে কোন 100 দিকে সামনের দিকে পরপর 4টা সংখ্যা গুণফল। তো এটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখব? 100 গুণ 99 গুণ 98, 198 ইন্টু, এখানে হচ্ছে 4টা পদ নিলাম আমরা, 97, 90, 98, 90, 99, 98, 97। এখানে আমরা কি করলাম? 4টা পদ নিলাম। তার 4টা পদ নেওয়ার মানে হচ্ছে যে আমাদের নিচে 4 ইন্ডিকেট করছে বা আমরা নিচে 4 একটা কুলু পেয়ে যাচ্ছি। তো এখন যদি এটাকে আমরা বাকিটিও গুণ করে দেই, এটা হলো 100 ফ্যাক্টোরিয়াল। যদি এখানে আমরা আগে লিখেছিলাম যে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 3 × 2 × 1, মানে 1 পর্যন্ত এটা গুণ থাকবেই। তো এটাকে যদি আমরা 100 ফ্যাক্টোরিয়াল মনে করি আর এটাকে সামনের দিকে গুণ করতেই থাকি, তাহলে এখানে লিখব কি 96 গুণ ডট ডট পর্যন্ত, এটা 1 পর্যন্ত যেতেই থাকবে। তো এই বিষয়টা আমরা বুঝলাম। কিন্তু এখন এখানে দেখেন যে আমরা 100 থেকে 1 পর্যন্ত ফ্যাক্টোরিয়ালের জন্য, 100 ফ্যাক্টোরিয়ালের জন্য সবগুলা সংখ্যা কি করলাম? গুণ করে দিলাম। তো এখন এটাকে তো আমাদেরকে সরাতে হবে, যে এটা আমরা কিভাবে সরাবো। তাহলে এখানে আমরা ভাগ দিয়ে দেই। এখানে রয়েছে কি 4টা পদ, 1 2 3 4, 97 রয়েছে। এখন যদি আমরা এইখান থেকে বাকিগুলা ভাগ করে দেই, 96 ইন্টু 95 ইন্টু ডট ডট ডট, এটা 1 পর্যন্ত বিদ্যমান। এখন দেখেন যে আমরা 100, 98, 99, 98, 97 আমাদের এটা থাকবে। এখন 96 আর 96 কেটে দিলে ওটা সমান হয়ে যাবে। আবার যদি 95 অপোজিট সাইডেও আমাদের কি 95 আছে, তাহলে ওটা কেটে দিলে তাহলে ওটা কি আমাদের সমানই হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, আমি আবারও রিপিট করে দিচ্ছি। এখানে যে আমরা 97 পর্যন্ত আমরা কিন্তু জানি যে আমাদের গুণ হবে 97 পর্যন্ত, কারণ এখানে আছে 4টা পদ, 100 থেকে 4টা পদ আছে কত? 97 থেকে। এখন আমরা উপরেরটাকে যদি আমরা 100 ফ্যাক্টোরিয়াল মনে করি, তাহলে আমাদের সবগুলো সংখ্যাই কিন্তু গুণ হবে। ফ্যাক্টোরিয়াল মানে কোনো সংখ্যার পিছনে, এখানে যদি দেখেন 5 ফ্যাক্টোরিয়াল, কোনো সংখ্যার পিছনে যদি সিঙ্গেললি এইরকম থাকে এটা 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 5 থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণ। তো এইখানেও আমরা এটাকে 100 ফ্যাক্টোরিয়াল মনে করলাম এবং সবগুলা সংখ্যা কি 1 পর্যন্ত গুণ করে দিলাম। এখন আমাদের মেইন তো এখানে 4 কুলু দেওয়া আছে, তো এটাকে আমরা কি 4 ঘর পর্যন্ত সর্বোচ্চ নিতে পারবো। তো এখানে কিন্তু আমরা নিলাম সবগুলা ঘর নেওয়ার পরে বাকি যেটা থাকে ওটাকে আমরা ভাগ আকারে নিয়ে আসলাম। তো এখন দেখি কি হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 100 ফ্যাক্টোরিয়াল, আর নিচেরটাকেও যদি আমরা 100 ফ্যাক্টোরিয়াল লিখি, 100 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা লিখতে পারি। 100 থেকে যদি 4 যায় তাহলে আমাদের কি 96টা পদই 96টি পদই থাকে। তাহলে এই 96টা পদকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি তাহলে 96 থেকে 1 পর্যন্ত কি আমাদের গুণ হবে। তো এখন এটা আমরা দেখলাম। তাহলে এটাকে এখন আমরা কি লিখতে পারি? তাহলে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, বা আমরা আচ্ছা এটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন এইভাবে দিলাম। এটাকে আমরা কি করতে পারি? এইভাবে লিখতে পারি। তখন এখানে আমরা লিখব কি npr, আর এইটাই হচ্ছে মেন সূত্র। সমাবেশের সূত্রটা কি? সমাবেশের সূত্রটা হচ্ছে npr। npr সমান কি n ফ্যাক্টোরিয়াল, npr ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এটাকে এইভাবেও লেখা যায় npr ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটাকে লিখলে দুটোটাই কি ফ্যাক্টোরিয়াল চিহ্ন। আচ্ছা, চিহ্ন বললে হয় না, এটা চিহ্ন বললে ভুল হবে। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালকে প্রকাশের একটা পদ্ধতি, সেটাকে আমরা কাল্পনিক সংখ্যা মতো চিন্তা করতে পারি। তাহলে এখানে রয়েছে npr এর সূত্রটা হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এখন আমরা এই বিষয়টা দেখলাম।
তো তারপরে আমরা এই ফ্যাক্টোরিয়ালের যে মানগুলা কিভাবে নির্ণয় করতে হয় ওই বিষয়টা একটু দেখার চেষ্টা করি। তো এইটা যদি এখন আমরা একটু দেখি, তাহলে আমরা মনে করলাম পূর্বের ন্যায় এ বি সি ডি ই, এখানে 5টা পদ। এর আগে আমরা 10টা পদ থেকে যে কোনো 3টা পদ নিয়ে সাজানোর চেষ্টা করেছি, তাহলে আমরা একটা মান পেয়েছি। এখন এই 5টা পদ থেকে আমরা 5টাকেই 5টা অবস্থান দিব, বা এখানে কি ক্যাপ্টেন, সহকারী ক্যাপ্টেন, সেক্রেটারি, সভাপতি, সেক্রেটারি বা এরকম করে ইবিজিবি আমরা 5 জনকে 5টা পদই দিব। তার মানে কি এখানে আমাদের 5 জনই রয়েছে কি ফিক্সড, মানে 5টা পদ 5 জন অবশ্যই পাবে, এখানে কোনো বাড়তি কোনো সদস্য আমাদের নেই। তাহলে এটাকে আমরা লিখব কি 5 লিখতে পারি, মানে 5টা থেকে 5টা কি আমরা সাজাবো। তো এখন যদি এটাকে আমরা এই সূত্রের ন্যায় আনি, তাহলে এখানে কি 5 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে কি আমাদের 5 - 5, কারণ এনটা হচ্ছে উপরেরটা মান আর আরটা হচ্ছে কি নিচেরটার মান। আপনারা একটু বুঝেন, এনটা হচ্ছে উপরের মান আর আরটা হচ্ছে কি নিচের মান। তাহলে এখানে থাকবে কি 5 - 5 ফ্যাক্টোরিয়াল। যদি আমরা 5টাকে 5টার মধ্যেই সাজাতাম, বা এখানে আমরা দেখেছিলাম যে 3টাকে যদি সাজাই তাহলে লিখতে কি 3টাকে 3টার মধ্যে সাজালে আমরা 3 ফ্যাক্টোরিয়াল। কারণ 5টাকে 5টার মধ্যে সাজালে আমরা লিখতাম কি, এটা ইকুয়াল টু লিখতাম কি 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে আনসারটা আসতো কি 5 × 4 × 3 × 2 × 1, গুণ করলে যা আসতো ওইটাই আমরা এখানে বসিয়ে দিতাম। কিন্তু এখন আমরা এটা সূত্রে গিয়ে দেখি যে এটা আসলেই এটা হয় কি না, বা আমাদের সূত্রটা আসলেই ঠিক আছে কিনা, যেটা আমরা এখান থেকে বের করার চেষ্টা করলাম, n ফ্যাক্টোরিয়াল বাই n × n - r ফ্যাক্টোরিয়াল। তো এইটাকে যদি এখন আমরা আরেকটু বুঝতে যাই, তাহলে এটাকে লিখতে পারি আমরা কি 5 ফ্যাক্টোরিয়াল আমরা লিখলাম, আর নিচে থাকে কি 5 - 5, তাহলে কি 0 হয়ে গেল। তাহলে এটাকে আমরা লিখব কি 0 ফ্যাক্টোরিয়াল। এখন এখানে একটা বিষয়, যে 0 দিয়ে যদি আমরা 5কে ভাগ দেই তাহলে তো এটা আর কিছু থাকবে না, বা 0 ফ্যাক্টোরিয়ালের একটা মান আছে যেটাকে ধরা হয় কি অন। এখন এই বিষয়টা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমরা অবশ্যই ফাঁকা সেটের অঙ্ক করেছি, যে ফাঁকা সেটের মানগুলো সবসময় কি শূন্য থাকে, বা ওটার ভিতরে কিছু থাকে না, কিন্তু ওইটাই কিন্তু একটা ফাঁকা সেট, ওটার একটা অবস্থান আছে বা ওটার একটা সংখ্যা আছে, এটা একটা ফাঁকা সেট আমরা আইডেন্টিফাই করতে পারি। ঠিক তেমনি এখানে যদি আমরা ফ্যাক্টোরিয়ালের কোনো মান না বসাই তাহলে পুরো অঙ্কগুলোই আমাদের কি চেঞ্জ হয়ে যাবে, তারই জন্য। তো এইটা যদি 0 হয় তাহলে 0ও কিন্তু একটু বোঝার চেষ্টা করেন, এই 0ও কিন্তু একটা ফ্যাক্টোরিয়ালের মানে 0ও কিন্তু একটা অবস্থা, কোনো কিছু নাই। মনে করলাম আপনার কোনো কিছু নাই, আপনি শুধু দাঁড়িয়ে আছেন, তো এই দাঁড়িয়ে থাকাটাও আপনার একটা অবস্থা। এই যে মনে করেন আমার হাতে কি মার্কার রয়েছে, পরনে ড্রেস রয়েছে, এখন এই সব কিছু মিলিয়ে আমার সব কিছুর একটা অবস্থা আছে। তো এইখানেও ঠিক অনুরূপভাবে 5 ফ্যাক্টোরিয়াল এটা একটা অবস্থা, কিন্তু 0 ফ্যাক্টোরিয়ালকে আমরা মনে করতে পারি এটা 0, এটার কিছু নেই। কিন্তু এই যে দাঁড়িয়ে থাকাটা বা আমরা যেটাকে ফাঁকা সেট মনে করি, এইটাকে একটা অবস্থান, ফাঁকা সেট এটা কিছু না, কিন্তু এটা একটা ফাঁকা সেট। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার কিছু নেই, এই দাঁড়িয়ে থাকাটা আমার একটা অবস্থান। তো এইটাই হচ্ছে কি এই যে আমরা এটার সাথে তুলনা করতে পারি। তাহলে এখানে থাকলো কি আমাদের 0 ফ্যাক্টোরিয়াল, আর 0 ফ্যাক্টোরিয়াল মানটা হয় কি অন। তাহলে অন দিয়ে যদি 5কে ভাগ দিই তাহলে এটা থাকলো আমাদের কি 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে 5 4 3 × 2 × 1, এটা এইভাবে চলমান। তাহলে এই মূল বিষয়টা হলো আমরা বুঝিয়ে দিলাম যে বিন্যাস জিনিসটা কি, বা বিন্যাসের সূত্রটা এক্সপ্লেইন করে দিলাম যাতে আপনাদের মুখস্থ না করতে হয়, বিষয়টা আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো আশা করি এই বিষয়টা অবশ্যই আপনারা বুঝেছেন। যদি কোথাও কোনো অংশে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সমাধান করে দেওয়ার খুব দ্রুতই চেষ্টা করব। ধন্যবাদ।